হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রেপোজিশন। কিন্তু প্রেপোজিশন বলতে আমরা যেরকম বুঝি, যেমন ধরো ইন, অন, অফ, যখনই প্রেপোজিশন কথাটা শুনি আমরা তখন এক কথায় এগুলোর কথা মনে পড়ে যে ইন, অন, অফ, টু এইসব। কিন্তু এগুলোর বাইরেও বেশ কিছু একটু অন্য রকমের প্রেপোজিশন হয়। সেই ধরনের বিশেষ কিছু প্রেপোজিশন নিয়ে ডিসকাস করার জন্যই আজকে আমি এখানে চলে এলাম। তোমাদের কাছে এমন কিছু প্রেপোজিশন আমি আজকে প্রেজেন্ট করব, যাদের মধ্যে এমন কিছু প্রেপোজিশনও দেখতে পাবো যারা হয়তো সবসময় প্রেপোজিশন হিসেবে ব্যবহারই হয় না, কখনো কখনো তারা হয়তো কনজাংশন হিসেবে ব্যবহার হয়। যেমন হয়তো বাট, এই বাট শব্দটা এটা কিন্তু প্রেপোজিশনও হতে পারে আবার কনজাংশনও হতে পারে। এরম ধরনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আজকে আমি এখানে ডিসকাস করতে চলেছি, যেগুলো যদি তোমরা বুঝে নাও ঠিকভাবে তাহলে প্রেপোজিশন সংক্রান্ত অনেক কিছু কনফিউশন তোমরা সহজেই কাটাতে পারবে। তো এখানে আমি কিছু লাইন্স লিখেছি, যে লাইন্সগুলো বেঙ্গলি থেকে আমরা ইংলিশে তো ট্রান্সলেট করবই যেরকম আমরা করি, তার পাশাপাশি আমরা এখান থেকে বুঝে নেব সেই বিশেষ কিছু প্রেপোজিশনের ব্যবহার। এগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারো তাহলে দেখবে অনেক লাইন্স তোমরা অনেক স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করতে পারছো। তো দেখো এখানে প্রেপোজিশনগুলো কিভাবে কাজ করে, সেই বিশেষ ধরনের প্রেপোজিশন কোনগুলো এবং সেগুলো ঠিক কীভাবে আমরা ইউজ করে থাকি। এখানে দেখো প্রথম যে লাইনটা আছে, আমি এখানে সবকটা লাইন্সে অ্যাকচুয়ালি খুব সিম্পলভাবে লাইন্সগুলোকে লিখেছি। এর মধ্যে এমন কিছু ডিপ মিনিংয়ের লাইন্স নেই, একদমই সিম্পল লাইন্স এবং খুব ইজিভাবে আমরা এগুলো ট্রান্সলেট করতে পারবো। এর মধ্যে টেন্সগত ম্যাটারগুলো কিন্তু একদমই সাধারণভাবেই আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো। তো এগুলো মেইনলি সহজ সরল কিছু লাইন্স দিয়েছি কারণ যাতে করে তোমরা সহজে প্রেপোজিশনগুলোর ব্যবহারটা বুঝতে পারো, সেই জন্য। তো এখানে দেখো প্রথম যে লাইনটা রয়েছে সেটাতে কি বলা হচ্ছে, সে গাছের নিচে দাঁড়ালো, ওকে, এবং অপেক্ষা করলো। দুটো বিষয় বলা হয়েছে। প্রথমত সে গাছের নিচে দাঁড়ালো এবং অপেক্ষা করলো। তো এখানে দেখো যে দুটো ফ্যাক্ট বলা হলো, একটা হচ্ছে দাঁড়ানো আর একটা হচ্ছে অপেক্ষা করাটা। উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে করলো, খেলো, গেল এই জাতীয় সেন্সটা আসছে। যখন এরম ধরনের কথা বলি তার মানে সেটা সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। এখানে আমরা সেই ধরনের টেন্সের একটা সিচুয়েশন এরকম ধরনের হয়েছে সেটা বুঝতে পারলাম। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটের ফরম্যাট অনুযায়ী এটা আমরা লিখব। তো এই লাইনটাকে যদি আমরা লিখি তার মানে সাবজেক্ট লেখার পরে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। চলো সেটা এখানে করা যাক। তো সে গাছের নিচে দাঁড়ালো, প্রথমে এটা বলা হয়েছে, তো সেই অর্থে লেখা যাক হি। লিখলাম হি। হি লেখার পরে ওই অংশটা শেষের দিকে এসো, সেখানে কি আছে, সেই গাছের নিচে দাঁড়ালো এই কথাটা লেখা আছে। তো দাঁড়ানো মানে কি, স্ট্যান্ড ভার্বের সেকেন্ড ফর্ম করে দাও, সেটা কি হয়, স্ট্যান্ড থেকে হয় স্টুড। তো লেখা যাক হি স্টুড। সে দাঁড়ালো, হি স্টুড হলো। এবার তারপরে ব্যাকে এসো, কি লেখা আছে, নিচে। যখন এরকম ধরনের কোনো গাছের নিচে দাঁড়ানো বোঝাবে, একদম গাছটার নিচে সেন্সে মানে কি, গাছ যেটা আছে সেটার একদম ডেফিনেটলি নিচে গিয়ে তো আমরা দাঁড়াই না। তো সেরকম অর্থে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই আন্ডার শব্দটা ব্যবহার করে। হ্যাঁ, এই আন্ডারের ব্যবহার অনেক সিচুয়েশনে করা হয় এবং সেটা কিছুটা অ্যাকসেপ্টও করা হয়, কিন্তু সেটা ঠিকভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি যথাযথ হয় না। কারণ তোমরা ভালোভাবেই জানো যে আন্ডার মানে এক্স্যাক্টলি নিচে বোঝাচ্ছে, তো সেরকম তো নয়। গাছের নিচে মানে গাছের কিন্তু একেবারে তলায় নয়, আমরা যেরকমভাবে থাকি গাছের একটা শেডের নিচে থাকি, ডালপালার নিচে থাকি, সেরকম সেন্সে। তো সেই জন্য এই ধরনের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় যদি তোমরা বিনিথ এর ব্যবহার করো, ওকে, বিনিথ। হি স্টুড বিনিথ, গাছটা বেশ বড় একটা গাছ, অনেক লম্বা একটা গাছ, সেই গাছের নিচে তুমি বসে আছো, এরকম একটা সেন্সে বিনিথ। হি স্টুড বিনিথ দিলাম, গাছের কোনো একটা বিশেষ গাছ আছে তো সেই সেন্সে হি স্টুড বিনিথ দ্য ট্রি। হি স্টুড বিনিথ দ্য ট্রি হলো এই পর্যন্ত। তারপরে এবং অপেক্ষা করলো, অ্যান্ড অপেক্ষা করা মানে কি, ওয়েট করা। এবার করলো বলেছে মানে এখানেও সিম্পল পাস্টে অ্যাপ্লাই করতে হবে, তো ওয়েট থেকে হয়ে যাবে তার সেকেন্ড ফর্ম ওয়েটেড। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড ওয়েটেড, এরমভাবে হলো এখানে। তাহলে আমরা গাছের নিচে অর্থে বিনিথ এর ব্যবহার দেখলাম। নেক্সট টাইম যদি তোমরা এরকম বিনিথ শব্দটা দেখো কনফিউজ হবে না, বুঝে নেবে যে এটা এরকম ধরনের অর্থে ব্যবহার হয়, ওকে। এমন কোনো লাইনও তোমরা যদি নেক্সট টাইম লেখো বা বলো তখন সেক্ষেত্রে বিনিথ ব্যবহার করে নির্দ্বিধায় বলতে পারো। আর একটা বিষয় এখানে বলে রাখি, মনে রাখবে প্রেপোজিশন আমরা যে বলি সেটার অর্থটা অ্যাকচুয়ালি কী রেসপেক্টে হয়।
প্রেপোজিশন মানে শব্দটাকে যদি ভাবো, দেখো ওর মধ্যে লেখা রয়েছে, প্রথমে যে 3টে লেটার আছে সেটা কি বলছে? প্রি, PRE, প্রি। প্রি মানে কি? পূর্বে বা আগে। আর পজিশন মানে হচ্ছে অবস্থান, যে আগে অবস্থান করে। কিসের আগে? নাউন বা প্রোনাউনের আগে। যে নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে কোনো একটা কিছু লোকেশন, সিচুয়েশন ইত্যাদি বোঝায়। তো সেরকম সেন্সে আমরা প্রেপোজিশন এর ব্যবহার করে থাকি, সেই অর্থটাই এখানেও দেখো। এই যে বিনিথ শব্দটা ব্যবহার হয়েছে, সেটা এই যে ট্রি, দ্য ট্রি, এই ট্রি এটা একটা নাউন, সেটাকে পয়েন্ট করে তার আগে ব্যবহার হলো, তারপরে গিয়ে আমরা ট্রিটা দেখতে পেলাম। তো এখানে একটা লোকেশন বোঝা যাচ্ছে, এখানে আমার লোকেশনটা বোঝা যাচ্ছে, আমার নয়, হি, তার লোকেশনটা বোঝা যাচ্ছে, সেই মুহূর্তে কোথায় অবস্থান করছে সেটা বোঝানোর জন্য এখানে প্রেপোজিশনের ব্যবহার হলো। তো এই রুলটা মেনে যদি দেখো তুমি প্রেপোজিশনটাকে অ্যাপ্লাই করতে পারলে, তার মানে জানবে তোমার প্রেপোজিশন ঠিক আছে। কিন্তু যদি সেটা ঠিকভাবে না করতে পারো, যদি এরকমভাবে না তোমরা ফাইন্ড আউট করতে পারো এক্স্যাক্ট প্রেপোজিশনের মতন অ্যাক্টিভিটিটা হলো কিনা, তার মানে জানবে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, যাই হোক, যদিও বেশ কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনস রয়ে যায়, কিন্তু মোটামুটি এটা একটা বেসিক আইডিয়া, যেটাকে আমাদের সবসময় মানে বেসিক একটা নলেজ বলতে পারো, যেটাকে মনে রেখে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, তো এখানে বেনিথ দেখলে তোমরা একটা খুব ইন্টারেস্টিং প্রেপোজিশন, যেটা কিনা নিচে অর্থে ব্যবহার হয়। তারপরে লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে? ধন দৌলত গুয়াহাটির মধ্যে আছে। ধন দৌলত গুয়াহাটির মধ্যে আছে। এখানে এই লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি কেমন হবে? প্রথমে ধন দৌলত বলা হচ্ছে, তার মানে দ্য ট্রেজার বলা যায়, ট্রেজার, দ্য ট্রেজার, দ্য ট্রেজার গুয়াহাটির মধ্যে আছে, মানে বর্তমানে আছে, এরকমভাবে বলা হচ্ছে। এবার তোমরা জানো যে কোনো কিছু আছে অর্থে আমরা হ্যাভ বা হ্যাজের ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু সেরম ধরনের অর্থে হয়নি। এখানে বুঝতে হবে যে এই ট্রেজারটা যেটা, সে নিজেই আছে বলছে। যখন এরম ধরনের সেন্স হয় তখন আমরা বি ভার্বের ব্যবহার করি, হ্যাভ ভার্বের নয়। যদি ট্রেজারটার আছে বলতো, তাহলে সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বা টেন্স অনুযায়ী হ্যাডও হতে পারে, সেগুলো হতে পারে। কিন্তু এখানে ওই ট্রেজারটা নিজেই আছে সেরকম একটা সেন্স বলা হচ্ছে, তাই জন্য বি ভার্ব ব্যবহার করতে হবে। তো এটা যেহেতু প্রেজেন্টে আছে, তাই জন্য আমরা অ্যামিজারের কথা ভাববো। তো এখানে দ্য ট্রেজার ইজ, দ্য ট্রেজার ইজ, তাই তো, সেটা হয়। তো লেখার পরে কি করব? এখানে দেখো লেখা রয়েছে আছে অর্থে ইজ লিখে দিলাম। ব্যাকে এসো, লেখা আছে মধ্যে। এই মধ্যে অর্থে আমরা এখানে অনেক রকমের প্রেপোজিশনের ব্যবহার করতে পারি। এখানে আমরা যেটা বিশেষভাবে ব্যবহার করব সেটা হলো উইদিন। উইদিন, ওকে, উইদিন কোনো কিছুর মধ্যে থাকা অর্থে ব্যবহার করা যায়। দ্য ট্রেজার ইজ উইদিন গুয়াহাটির দ্য কেভ। দ্য ট্রেজার ইজ উইদিন দ্য কেভ, এরকমভাবে বললাম। এবার যদি তোমরা বলো যে এখানে উইদিন না করে আমরা যদি এখানে ইন লিখতাম, এখানে উইদিনের জায়গায় যদি ইন ব্যবহার করতাম, সেটা কি ভুল হতো? কোনো ভুল হতো না, ইন তোমরা লিখতে পারো। আবার যদি এখানে ইন না করে তোমরা যদি ইনসাইড লেখো, তাতেও কোনো ভুল নেই, ইনসাইডও চলবে। এরকমভাবে আমরা এটাকে বলতে পারি, কিন্তু আমি এখানে উইদিনটাকে মেনলি ফোকাস করছি। আমরা ইন বা ইনসাইড খুব কমনলি ইউজ করি, কিন্তু উইদিনটা সেরকমভাবে ইউজ করি না। সেই জন্য এরকম ধরনের সেন্সগুলোতে তোমরা উইদিনও লিখতে পারো, কোনো কিছুর মধ্যে থাকা অর্থে। এই উইদিন শব্দটা দুটো প্রেপোজিশন মিক্স করে হয়েছে, একটা হচ্ছে উইথ আর একটা হলো ইন, দুটোকে মিশিয়ে উইদিন। ওকে, তো এখানে দ্য ট্রেজার ইজ উইদিন দ্য কেভ, এখানে উইদিনের বিশেষ ব্যবহারটা আমরা লক্ষ্য করলাম। পরের লাইনটাতে এসো, কি বলা হচ্ছে? প্রত্যেকেই আমার কথা বুঝলো সমীর ছাড়া। প্রত্যেকেই আমার কথা বুঝলো সমীর ছাড়া। এখানেও বলা হয়েছে বুঝলো, তার মানে সেই করলো, খেলো, গেল, ওই সেন্স, তার মানে সিম্পল পাস্ট টেন্স। এবার এখানে দেখো যে বিষয়টা আমরা দেখতে পাবো একটু ইন্টারেস্টিং, চলো ট্রান্সলেট করি, আমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। প্রত্যেকেই আমার কথা বুঝলো, তো প্রত্যেকেই মানে এভরিওয়ান, বা আমরা লিখতে পারি এখানে এভরিওয়ান। প্রত্যেকেই, এভরিওয়ান লেখার পরে এই শেষের দিকে আসবো, সেখানে আছে কি? কথা বুঝলো, এই বোঝা কথাটা, বুঝলো, এই বুঝলো শব্দটা লিখতে হবে। এভরিওয়ান বুঝলো মানে আন্ডারস্ট্যান্ড থেকে সিম্পল পাস্টে সেকেন্ড ফর্ম হয়ে যাবে, তো হয়ে যাবে আন্ডারস্টুড। এভরিওয়ান আন্ডারস্টুড, প্রত্যেকে বুঝলো লেখার পরে আমরা একটু একটু করে ব্যাকে আসবো, তাই তো। সেখানে কি লেখা আছে? আমার কথা। আমার কথা অর্থে আমরা কি বলতে পারি? মাই পয়েন্ট, এরকমভাবে বলতে পারি। এভরিওয়ান আন্ডারস্টুড মাই point. Everyone understood my point. Everyone understood my point হলো। এবার বাকি আছে কি? পরের অংশটা, সমীর ছাড়া। সমীর ছাড়া, এইখানে এই যে ছাড়া সেন্সটা বলা হচ্ছে,
ও ছাড়া, আমি ছাড়া, সে ছাড়া, এই ধরনের ব্যাপারগুলো, এই ধরনের ছাড়া সেন্সে আমরা বাট ব্যবহার করে থাকি। বাট, বাট তারপরে লিখে দাও সমীর, বাট সমীর। সবাই বুঝলো, সবাই বুঝলো, প্রত্যেকেই বুঝলো আমার কথা, শুধু একজন বুঝলো না, সেটা কে? সেটা হচ্ছে সমীর। সমীর বোঝেনি। যখন এরম ধরনের কথা থাকে যেখানে এরম টাইপের সেন্স এরম ছাড়া অর্থে ব্যবহার করা হয় বাট, সেই বাটটা অ্যাকচুয়ালি কিন্তু প্রেপোজিশনের মতন কাজ করে। একটা প্রেপোজিশন কি অর্থে ব্যবহার হয় বললাম আমি এক্ষুনি, একটা নাউন বা প্রোনাউনের আগে বসে সে তার কাজটা করে। তো এখানেও কিন্তু মানে যে কাজটা, মানে কি কাজটা বলতে হয়তো কোনো কিছুর অবস্থান বোঝাতে পারে, কোনো সিচুয়েশন বোঝাতে পারে, সেরকম। তো এখানে একটা সিচুয়েশন বোঝানো হচ্ছে যে সমীর যে রয়েছে সে এতে আমার বিষয়টা আমি যেটা বলেছি সেটা সে বুঝতে পারেনি, এখানে এই বাটটা সমীরের আগে বসলো, তো সেরকমভাবে একটা প্রেপোজিশনের মতন অ্যাক্ট করছে। তাহলে আমরা জানি বাট সেন্টেন্সের মধ্যে তো কনজাংশন হয়ই, কিন্তু এখানে ঠিক কনজাংশনের মতন কাজ করেনি, কারণ এখানে কি এমন জুটছে বলো? এমন কিছু তো ব্যাপার নেই যেখানে আমরা বাটের পরে সাবজেক্ট বা অবজেক্ট দেখবো, এরকম কোনো ব্যাপার আসছে না। এখানে বাটের পরে একটা নাউন জুড়ে গেছে। তো এরকম সেন্সে এই যে বাট শব্দটা, এটা একটা প্রেপোজিশনের মতন কাজ করছে, কনজাংশনের মতন নয়। তো এটা একটা ইন্টারেস্টিং বলতে পারো ইউজ বাট শব্দটার। ওকে, তো এটাও মনে রেখো। পরের লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। চাবিগুলো পাপোশের নিচে রাখা যেতে পারত। চাবিগুলো পাপোশের নিচে রাখা যেতে পারত। তো চাবিগুলো প্রথমে বলা হয়েছে, আর এখানে আরেকটা ফ্যাক্টর আছে, টেন্সটা বুঝে নাও। তো এবার পরের লাইনটায় দেখো কি বলা হচ্ছে, চাবিগুলো পাপোশের নিচে রাখা যেতে পারত। ওকে, চাবিগুলো পাপোশের নিচে রাখা যেতে পারত, যেতে পারত বলা হয়েছে। যখন আমরা এরকম ধরনের কথা বলি, কোনো কিছু হতে পারতো, যেতে পারতো, এই ধরনের সেন্স যখন আসে, ইউজুয়ালি এই পারতো জাতীয় সেন্সটা থাকলে আমরা প্রধানত কুড ব্যবহার করি। ওকে, এবার এই লাইনটা যদি আমরা এবার সেই কুডের ব্যবহার করে ভাবি, কেমনভাবে হবে? প্রথমে দেখো লেখা রয়েছে চাবিগুলো, তো লেখা যাক দ্য কিজ, চাবিগুলো লিখলাম। লেখার পরে শেষে এসো, কি বলা হচ্ছে? যেতে পারতো, রাখা যেতে পারতো। এই সেন্সে আমরা কি বললাম? কুড ব্যবহার করব। তো লেখা যাক কুড, দ্য কিজ কুড লিখলাম। এবার দেখো এমনভাবে কথাটা বলা হচ্ছে যে কাজটা অন্য কারোর দ্বারা হতে পারতো, তার মানে প্যাসিভে আছে। তো আমরা কুড লেখার পরে বি ব্যবহার করব, তারপরে ভি থার্ড লিখব। তো দ্য কিজ কুড বি, রাখা অর্থে কিপ শব্দটার ব্যবহার হবে, তার থার্ড ফর্ম। কিপের থার্ড ফর্ম হয় কেপ্ট। তো সেটা লিখলাম, দ্য কিজ কুড বি কেপ্ট। কি বলা হচ্ছে? নিচে, নিচে। এই নিচে অর্থে কি ব্যবহার করব? আমি বলেইছি তোমাদের একটু ডিফারেন্ট প্রিপোজিশন ব্যবহার করব। তো এখানে আমরা লিখব আন্ডারনিথ। ওকে, আন্ডারনিথ, আন্ডারনিথ। দ্য কিজ কুড বি কেপ্ট আন্ডারনিথ পাপোশের, পাপোশ মানে আমাদের দরজার সামনে যে থাকে সেরকম সেন্সে। তো লাইক দ্য ডোরম্যাট, আন্ডারনিথ দ্য ডোরম্যাট। দ্য কিজ কুড বি কেপ্ট আন্ডারনিথ দ্য ডোরম্যাট, এরকমভাবে বলা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আন্ডারনিথ যে শব্দটা ব্যবহার করলাম আমরা, এটা একটা ডিফারেন্ট টাইপের প্রিপোজিশন। আমরা এখানে আন্ডার ব্যবহার করলেও হতো, অসুবিধা নেই কোনো, কিন্তু আমরা আন্ডার না ইউজ করে এখানে আন্ডারনিথ ইউজ করলাম। তো এখানে কোনো কিছুর নিচে কিছু যখন এরকম স্পর্শ করে পড়ে আছে, এরকম সেন্সে আমরা আন্ডারনিথ ব্যবহার করতে পারি। তো এই সেন্সটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। পাপোশটা আছে, পাপোশের নিচে চাবিটা আছে, চাবির গোছা যাই হোক, অনেকগুলো চাবি আছে, সেই চাবিগুলো পাপোশের নিচে রয়েছে। তো পাপোশটা সেটার উপরে আছে, সেটাকে স্পর্শ করে সেটাকে সম্পূর্ণরূপে ঢেকে রেখেছে, এরকম সেন্সে সেটার নিচে আছে চাবিটা বা চাবিগুলো, এরকম সেন্সে আমরা লিখছি আন্ডারনিথ। সেই সেন্সটা বুঝে রাখো। তো আন্ডার সেন্সটাও এখানে চলতো, আবারও বলছি, কিন্তু আমরা এখানে আন্ডারনিথ ব্যবহার করলাম ওই একই অর্থে। ওকে, পরের লাইনটা দেখো, সেখান থেকে দেখো আমরা কি অন্য ধরনের একটু প্রিপোজিশন দেখতে পাই। সে আমার কল্পনার অতীত পারফর্ম করলো। সে আমার কল্পনার অতীত মানে আমি কল্পনাও করতে পারবো না, চিন্তা শক্তি আমার যা, সে একেবারে ছাপিয়ে গিয়ে সে পারফর্ম করলো, এরকমভাবে বলা হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে করলো, তো সেই একই টাইপের সেন্স আসছে, করলো, খেলো, গেল, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো সেরকমভাবে এটা লিখবো, লেখা যাক সে। তো সে লিখি, চলো এখানে সে, তারপরে শেষে এসো লেখা আছে কি পারফর্ম করলো, যেটা ভার্ব, সেটা আগে লিখবো, তারপরে একটু একটু করে ব্যাকে আসবো। তো পারফর্ম করলো তার মানে পারফর্ম থেকে
তার থার্ড ফর্ম করে সেকেন্ড ফর্ম করে দাও, পারফর্ম থেকে হয়ে যাবে পারফর্মড, পাস্ট ফর্মটা V2। তো শি পারফর্মড, সে পারফর্ম করলো লিখলাম। এবার তারপরে ব্যাকে এসো, কি আছে, কল্পনার অতীত, আমার কল্পনার অতীত। এই যে অতীত, অতীত মানে তো অ্যাকচুয়ালি এখানে পাস্ট নয়, মানে আমার যা এবিলিটি রয়েছে, চিন্তা শক্তি আছে, মানে চিন্তা করার ক্ষমতা আছে, সেসব কিছু ছাপিয়ে, সেরকম সেন্সে অতীত ব্যবহার করা হয়েছে। এরকম ধরনের অর্থে কোনো কিছুকে ছাপিয়ে, কিছুকে অতিক্রম করে, কোনো কিছুকে ছাড়িয়ে, এরম ধরনের সেন্স যখন আসে তখন সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা বিয়ন্ড এর ব্যবহার করে থাকি। বিয়ন্ড, তো শি পারফর্মড বিয়ন্ড মাই, আমার কল্পনা, তো সেই সেন্সে কল্পনার অর্থেই অ্যাকচুয়ালি বিয়ন্ড মাই ইম্যাজিনেশন, ইম্যাজিনেশন, বিয়ন্ড মাই ইম্যাজিনেশন, শি পারফর্মড বিয়ন্ড মাই ইম্যাজিনেশন। তাহলে কনসেপ্টটা বোঝা যাচ্ছে এখানে বিয়ন্ডের ব্যবহার কেন হলো, কোনো কিছু যখন কিছুকে ক্রস করে অতিমাত্রায় হয়, যা ধরা ছোঁয়ার মধ্যে আর থাকে না, এরম সেন্সে, তখন সেক্ষেত্রে আমরা এই বিয়ন্ডের ব্যবহার করে থাকি। ওকে, তো এরম এখানে ব্যবহার করা হলো। এবং এরপরে দেখো নাউন সেন্সটা আসছে, যেটা হলো ইম্যাজিনেশন, যেটা একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যাই হোক, পরের লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে, বিড়ালটি গাড়ির ছাদে লাফিয়ে পড়ল, বিড়ালটি গাড়ির ছাদে লাফিয়ে পড়ল। এখানেও সেম টেন্স, পড়লো বলা হয়েছে, করলো, খেলো, গেল, একই রকম ফরম্যাট। তো সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সটা আমি ম্যাক্সিমাম রাখি, কারণ যাতে করে বিষয়গুলো যখন কিছু হয়তো ইন্টারেস্টিং কোনো কনসেপ্ট যার মধ্যে একটু হলেও বিষয়গুলো বোঝার মতন আছে, সেইখানে আমরা যদি একরকম টেন্সে বুঝি তাহলে বোঝাটা সহজ হয়। সেই জন্য আমি মোটামুটি একরকম টেন্সে রাখি, কিন্তু যখন আমি টেন্স ডিসকাস করি তখন হয়তো বিভিন্ন রকমের ম্যাটার নিয়ে আলোচনা করি। তোমাদের যদি মনে হয় যে লাইক বিভিন্ন রকম টেন্সে আমি এটা করলে তোমাদের সুবিধা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ডেফিনেটলি তাহলে তেমনভাবেও ডিসকাস করে দিতে পারি। এনিওয়ে, বিড়ালটি গাড়ির ছাদে লাফিয়ে পড়লো, তো এখানে সিম্পল পাস্টে বলা হয়েছে, লেখা যাক বিড়ালটি, তো দ্য ক্যাট লিখলাম। শেষে এসো, কি আছে, লাফিয়ে পড়লো, লাফিয়ে পড়া মানে কি, জাম্প করা, তাই না? তো লেখা যাক জাম্পের সেকেন্ড ফর্ম লিখতে হবে, কি হবে, জাম্প থেকে জাম্পড, লেখা যাক দ্য ক্যাট জাম্পড, বিড়ালটি লাফিয়ে পড়লো। এই পর্যন্ত লিখলাম। এবার কোথায় লাফিয়ে পড়লো, গাড়ির ছাদে। এখানে একটা বিষয় বোঝার আছে, একটা যদি ধরো এরম সিচুয়েশন হয় যেখানে কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় যখন সে একটা গতি নিয়ে যাচ্ছে এবং কোনো কিছুর উপরে গিয়ে জাম্প করলো বা কোনো কিছুর উপরে গিয়ে পড়লো, যখন গতি নিয়ে কোনো কিছুর উপরে এসে কেউ স্পর্শ করে সেটার উপরে পড়ে, এরকম সেন্সে আমরা অন টু এর ব্যবহার করে থাকি। কি বললাম, অন টু এর ব্যবহার করে থাকি। তো এখানে আমরা দ্য ক্যাট জাম্পড লেখার পরে অন টু লিখব। অন টু কি, গাড়ির ছাদে, তো সেরকম সেন্সে অন টু দ্য রুফটপ বলতে পারি আমরা, ছাদ অর্থে, গাড়ির ছাদ অর্থে রুফটপ, অন টু দ্য রুফটপ অফ দ্য কার, গাড়ির ছাদে। তো এখানে বিষয়টা বোঝো আরেকবার, অন টু এর যে ব্যবহারটা হলো, অন আর টু এই দুটো প্রিপোজিশন কানেক্ট হয়ে একসাথে এরা কম্বাইন্ড হয়ে গিয়ে অন টু শব্দটা দাঁড়ালো। এবার অন টু কেমন সেন্সে হচ্ছে, এই বিষয়টা কিন্তু একদমই সিম্পল। তোমরা যেরকম জানো ইনটু এর ব্যবহার হয়, ইনটু কেন ব্যবহার হয়, যখন কোনো কিছু বাইরে থেকে ভিতরে গতিশীল অবস্থা নিয়ে প্রবেশ করে, বাইরে আছে সেখান থেকে গতি নিয়ে ভিতরে প্রবেশ করলো, তখন সেক্ষেত্রে ইন মানে ভিতরের সেন্সটা বোঝায় এবং প্রবেশ করছে, গতি বোঝাচ্ছে, সেই অর্থে টু, তাই জন্য ইনটু হয়। এবার একই রকম প্রসেসে যদি কোনো কিছুর উপরে কিছু এসে স্ট্যান্ড করে, কোনো কিছুর উপরে এসে কিছু পড়ে, গতি নিয়ে এসে কিছুর উপরে টাচ করে পড়লো, এরকম সেন্স যখন হবে, তার মানে উপরে পড়ছে, তো উপরে অর্থে কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা অর্থে আমরা অন লিখি, আর গতিটা বোঝানোর জন্য টু ব্যবহার করলাম, তাই জন্য অন টু একসাথে কম্বাইন করে ব্যবহার করা হয়। তো সেরকম সেন্সে এখানে অন টু ব্যবহার করা হলো। বিষয়টা বুঝে রাখবে, নেক্সট টাইম যখন সুযোগ আসবে ডেফিনেটলি ইউজ করো। পরের লাইনটা দেখো, এবার নেক্সট লাইনটা দেখো, সে তার বাবার মতন আচরণ করছে না, সে তার বাবার মতন আচরণ করছে না। এখানে একটা বেশ ইন্টারেস্টিং প্রিপোজিশন আমরা দেখব। এখানে দেখো টেন্সটা একটু আলাদা হয়েছে, বলা হচ্ছে করছে না। যখন আমরা এমন কথা বলি করছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম সেন্স, তার মানে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তো সেই অর্থে সাবজেক্ট, তারপরে বি ভার্ব মানে অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা হয়, তারপরে আসে ভার্বের
ভার্বের ফোর্থ ফর্ম, বা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হলো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এইটা। তো এবার আমরা যদি এই লাইনটাকে লিখি তাহলে কেমন হবে সেই অর্থে চলো লেখা যাক হি। এবার শেষে এসো, বলা হচ্ছে করছে না, এই না কথাটা আমরা এখানে লিখবো না, তাহলে প্রিপোজিশনটা ঠিকভাবে ইউজ করাটা যাবে না। যাই হোক, না শব্দটা বাদ দাও, করছে সেন্সটাকে আপাতত ভাবো। তাহলে কি লিখবো? হি ইজ বিহেভ, আচরণ করা অর্থে বিহেভ থেকে বিহেভিং, হি ইজ বিহেভিং লিখলাম, সে আচরণ করছে তার বাবার মতন নয়, তো সেরকম সেন্সে হি ইজ বিহেভিং আনলাইক হিজ father. He is behaving unlike his father. সে তার বাবার মতন আচরণ করছে না। এখানে আমরা আনলাইকের ব্যবহার করলাম, যে আনলাইক একটা প্রেপোজিশনের মতন কাজ করছে। সে হিজ ফাদারের আগে বসেছে এবং সেই রকমভাবেই, ঠিক যেরকমভাবে একটা প্রেপোজিশন অ্যাক্টিভিটি তার শো করে, একই রকমভাবে এখানে কাজ করলো। এখানে কোনো কিছু মতন নয় এমন ধরনের সেন্স বোঝানোর জন্য আমরা আনলাইকের ব্যবহার করলাম। এরকম ধরনের সেন্স যখন হয় সেক্ষেত্রে আমরা এটা প্রেপোজিশন অর্থে ধরে থাকি। ওকে, তো এখানেও একটা ইন্টারেস্টিং প্রেপোজিশন তোমরা দেখতে পেলে, যেটা হলো আনলাইক। এবার শেষের লাইনটা এসো, কি বলা হচ্ছে দেখো, রিয়া রাইমাকে ছাড়া যাবে না। যাবে না ফিউচারের কথা বলা হচ্ছে, সিম্পল ফিউচার টেন্স। রিয়া রাইমাকে ছাড়া যাবে না, তো লেখা যাক। তো প্রথমে আছে রিয়া, রিয়া লিখলাম। এবার শেষে চলে এসো, কি বলা হচ্ছে? যাবে না, যাবে না, তার মানে রিয়া উইল নট গো, যাবে না। কাকে ছাড়া? রাইমাকে ছাড়া। আগে তোমরা দেখেছিলে আমরা উইদিন ব্যবহার করেছিলাম কোনো কিছুর মধ্যে অর্থে, এখন দেখব এই ছাড়া অর্থে, সেই অর্থে ব্যবহার করব আমরা উইদাউট। উইদাউট, রিয়া উইল নট গো উইদাউট রাইমা, উইদাউট রাইমা। তাহলে এখানে উইদাউটের যে ব্যবহারটা হলো, এটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। সে রাইমা যেটা নাউন তার আগে বসেছে এবং প্রেপোজিশনের যে কাজটা সেটাকে সে শো করছে। তো এরকমভাবে আমরা দেখতে পেলাম এখানেও সেন্টেন্সের মধ্যে আরও একটা একটু ডিফারেন্ট টাইপের প্রেপোজিশন, যেটা উইথ এবং আউট একসাথে কানেক্ট হয়ে, একসাথে কম্বাইন হয়ে এই উইদাউট প্রেপোজিশনটা তৈরি হয়েছে। সেটা আবার একই রকমভাবে আমরা দেখতে পেয়েছি উইথের সঙ্গে, উইথের সাথে ইন যোগ হয়ে উইদিন তৈরি হয়েছে, সেটার ব্যবহারও। তো এরকম দেখতে পেলে বিভিন্ন রকমের প্রেপোজিশন যেগুলো একটু ডিফারেন্ট, সেগুলোর ব্যবহার আমরা দেখতে পেলাম। এরকম আরও কিছু কিছু আছে, তো সেরকম আরও একটা কোনো এপিসোড আমি করব যার মধ্যে এই ধরনের বিষয়গুলোকে বোঝাতে পারি। কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর এই যেগুলো, যে লাইন্সগুলো লেখা হয়েছে তার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে দাঁড়ালাম। তো এই সমস্ত লাইন্সের মধ্যে যে প্রেপোজিশনের ব্যবহার করলাম, সেগুলো তোমরা নিজেরা নিজেদের দৈনন্দিন জীবনে যত পারবে ইউজ করবে, কারণ যত ইউজ করবে তত কনফিউশনটা কিন্তু কাটতে থাকবে। যদি জাস্ট বুঝে রেখে দাও তাহলে কিন্তু সেটা পুরোপুরি অ্যাবজর্ব করবে না। তো সেই জন্য পুরোপুরি অ্যাবজর্ব করার জন্য নিজেদের ইউজ করাটাও বা অ্যাপ্লাই করাটাও খুব দরকার। তো সেগুলো ডেফিনেটলি করো। তো যাই হোক, আজ তবে আসি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখো ডেফিনেটলি করে নাও, কারণ তোমরা জানো এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি নিয়মিত আনতেই থাকবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।